আমাদের জীবন ধারণের ক্ষেত্রে প্রতিনিয়ত কত মানুষের সাথে পরিচিত হতে হয়, সেটা ঘটনাক্রমে হয়। যেমন আমি যখন এই প্রোগ্রামটা করি, এখান থেকে কত মানুষের সাথে আমার পরিচয় হয়েছে, এবং মাঝে মাঝে এই যে পরিচিত হতে পারে আমি ভীষণ রকম ভাগ্যবান মনে করি নিজেকে। আর এই প্রোগ্রাম করতে এসে এমন কিছু মানুষকে আমি পেয়েছি যাদের সাথে হয়তো সম্পর্কটা আমার সারা জীবন থাকবে, যাদেরকে আমি সারা জীবন মনে রাখবো এবং যাদেরকে আমি সবসময় অ্যাডমায়ার করব। তো আজকে যারা এসেছেন আমার এখানে তিনজন, এবং তিনজন হচ্ছে ভাই বোন, এবং তারা তিনজন এত চমৎকার মানুষ, এবং তারা তিনজন যেভাবে করে জীবনযাপন করছে এবং যা কিছুর মধ্যে দিয়ে জীবনযাপন করছেন, আমি শিওর যে সেটা অনেকে হয়তো জানেন, কারণ এরই মধ্যে তারা কিন্তু ন্যাশনাল লেভেলে অনেকগুলো পুরস্কার জিতে গেছেন, এবং এরই মধ্যে এই তিন ভাই বোন অনেকের মনে জায়গা করে নিয়েছেন, এবং কীভাবে জায়গা করেছেন, তারা কি করেন সেসব গল্পই শুনবো তবে তাদের মুখে। আর আমি জয়ী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠচারু জুড়ে প্রোগ্রামে। তো তিনজন কে কে আছে আমি একটু ছোট করে নামগুলো বলে দিই। রয়েছেন আশিক, এপাশে টুংটাং আপু রয়েছেন, আর রয়েছেন রুবা আপু। তো আশিক কি করেন একটু নিজের পরিচয় নিজে একটু বলে ফেলেন ছোট্ট করে। হ্যাঁ, নাম তো আপনি বলে দিলেন। আমার নাম হচ্ছে আশিকুর রহমান। আমি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে অনার্স করছি, ওখানে গ্লোবাল স্টাডিজে করছি আর কি। আমি থার্ড ইয়ারে আছি। আর হাতে যে যন্ত্রটা আছে সেটার সাথে একটু পরিচয় করে দিন আমাদেরকে। এটা হচ্ছে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্টের মধ্যে সবচেয়ে টাফেস্ট ইনস্ট্রুমেন্ট হচ্ছে এটার নাম হচ্ছে সরোদ। এটা আমি বাজাই, আমার বাবা বাজাতেন, মাও বাজান। বাহ, চমৎকার। তো সরোদ হাতে বসে আছেন আমাদের প্রথম বন্ধু, সে হচ্ছে আশিক, এবং আরো গল্প হবে তার সাথে। এদিকে সে টুংটাং আপুর কাছে চলে যায়। আপু আপনার হাতে কি যন্ত্রটা সেটার সাথে পরিচয় করে দিন, আপনি পরিচয় বলেন। নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ভায়োলিন প্লেয়ার। আচ্ছা, এবং ভায়োলিন হাতে নিয়ে বসে আছে টুংটাং আপু। আচ্ছা, তারপর রুবা আপুর কাছে যাই একটু। আমি মহুয়া রহমান রুবা। এমনিতে আমি মূলত ভোকালিস্ট। ভোকালের মধ্যে উচ্চাঙ্গ সঙ্গীত, মানে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, আধুনিক গান, তারপরে ওয়েস্টার্ন পপ মিউজিক অ্যান্ড কন্টেম্পোরারি মিউজিক করে থাকি। পাশাপাশি আমি তবলা বাজাই, একটু একটু সরোদ বাজাই, একটু সেতারও বাজাই। আচ্ছা, অনেক কিছু। তিন ভাই বোনই এত গুণে গুণান্বিত, এবং তবলা যে যন্ত্রটা মোটামুটি বলা হয় যে পুরুষদের যন্ত্র, সেটা হচ্ছে রুবাপু বাজাচ্ছেন। সেই মানে আগ্রহটা কিভাবে হলো সে গল্পটা একটু যদি শুনি ছোট করে। তবলা তো আমাদের তো আপনি জানেন যে সঙ্গীত পরিবার। আমার বাবা হচ্ছেন ওয়ার্ল্ড ফার্স্ট ব্লাইন্ড সরোদ প্লেয়ার, অ্যান্ড আওয়ার মাদার আনোয়ারা রহমান, শি ইজ ফার্স্ট ফিমেল সরোদ প্লেয়ার ইন বাংলাদেশ। তো মোটামুটি আমরা তো সঙ্গীতের ঘরেই জন্মেছি। ছোটবেলা থেকেই বাবা সরোদ বাজাতেন, মা সরোদ বাজাতেন, ওনাদের সঙ্গে তবলা বাজাতেন কেউ কেউ। আবার বাবার কাছে অনেকে তবলা শিখতো, মানে সরোদ সেতারের পাশাপাশি তবলাও শিখতো। তো কেন যেন আমার কাছে ওই তবলা বাজনাটা ছোট থেকেই মানে আমাকে খুব আকর্ষণ করতো। তো আমি যখন ক্লাস শেষ হয়ে যেত, তবলা তো ইউজুয়ালি একটু মানে বড় না, তখন আমি অনেক ছোট ছিলাম, সেটা হচ্ছে আমার 3-4 বছর বয়স তখন। আচ্ছা, বালিশের ওপর বালিশ দিয়ে তারপর তবলাগুলোকে ধরে আস্তে আস্তে বাজানোর চেষ্টা করতাম। বাহ। তখন একজন ওস্তাদ আতিকুর রহমান সেলু, উনি আমার বাবার ছাত্র, উনি দেখেছেন, দেখে আমাকে বলেছেন না তোমার জন্য ছোট তবলা লাগবে। উনি নিজে বাজারে গিয়ে তবলা বায়া কিনে এনে এইবার বলছেন মা এইবার বাজাও। বাহ, কি চমৎকার না। এবং আসলে আমরা যারা এরকম ওস্তাদের ঘরে যাদের জন্ম আর কি, আমাদের একের অধিক যন্ত্র বাজাতেই হয় এক কথায়। হ্যাঁ, যেমন আমি পাখা আওয়াজ বাজাই, কিবোর্ড বাজাই, স্প্যানিশ গিটার বাজাই। পাশাপাশি আমরা তো টিচিংও করি, মানে ছোটবেলা থেকে বাবা মা যে টিচিং করতো ওখান থেকেই আমাদের শেখা, মানে কন্টিনিউ করতে হয় আমাদের। এবং বাবা মা যদি ইন্সপায়ার করে, যে ঘরের বাবা মাই আসলে দুজনেই মানে বাদ্যযন্ত্র বাজাচ্ছেন এবং এত এত চমৎকার পরিবেশের মধ্যে দিয়ে আপনারা বড় হয়েছেন, আসলে কোনো উপায় নেই এর বাইরে আপনারা যাবেন, এবং সেখান থেকে আরো বেশি বেশি যন্ত্র আপনারা বাজানো শিখেছেন, সেটা আসলে আরো ভালো বিষয়। হ্যাঁ, আমাদের খেলাধুলা বারণ ছিল, আমাদের মানে সারাক্ষণ প্র্যাকটিস করতে হতো, সাধনা করতে হতো। সেটা কি জোর করে করিয়েছে নাকি বলেছে না যে মানে খেলনাটাই তখন তবলা হয়ে গেছে, খেলনাটাই তখন মানে ভায়োলিন হয়ে গেছে, এরকম ছিল? মানে 3-4 বছরের বাচ্চার তো আর এটা ভালো লাগে না প্রথম। হ্যাঁ,
এটা প্রথম জোর করেই করাতে হয়, তা না হলে এটা হয় না। এখন যেমন মানে লেখাপড়ার পাশাপাশি মানুষ ওইটা করে, ওরকমটা করলে আমাদের যে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক যেটা, ওইটা আসলে ওইরকম ভাবে হয় না, ওইটার জন্য জীবন দিতে হয়। আপনি এটার জন্য সাধনা করবেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত টাইম বেঁধে সাধনা করবেন। আমাদের তো প্রহরে প্রহরে রাগ আছে, তো আপনি সাধনা করবেন, এটা আপনাকে ধরা দিবে। আচ্ছা, বাবার সম্পর্কে একটু বলি। হ্যাঁ প্লিজ। ওস্তাদ আয়াত আলী খান এবং বাবা আলাউদ্দিন খান সাহাব, যিনি যারা হচ্ছেন বিশ্ববিখ্যাত ওস্তাদ। জি, ওনাদের কাছে মাইহার ঘরানার ওস্তাদ, ওনাদের কাছে বাবা সরোদ এবং ভায়োলিন শিখেছেন। বাহ, কি লাকি আপনারা, তাই না? এরকম একটা পরিবারে জন্মগ্রহণ করেছেন, এরকম একটা বাবার মেয়ে আপনারা, এবং সে পরিচয়টা দিতেও আমি শিওর যে 3 ভাই বোনে ভীষণ রকমভাবে গর্ববোধ করেন। যেমন বাবা 18 ঘন্টা প্র্যাকটিস করতেন, আশিক কিন্তু ইউনিভার্সিটিতে পড়ে, তা সত্ত্বেও আশিক কিন্তু একটা সময় গেছে সে এরকম অন্তত 10 ঘন্টা সরোদ প্র্যাকটিস করতে হয়েছে, তাকে করতে হয়েছে। এটা যেরকম আছে তেমনি এটা খুব টাফ, এটা মানে মেনটেন করা, এই লেগেসিটা রাখা খুবই টাফ। হ্যাঁ অবশ্যই, এবং সেই পরিমাণ সাধনা আসলে দরকার হয়। আপনার হাতে যে যন্ত্রটি রয়েছে, এটা কি আপনার বাবার? এটা সম্পর্কে একটু বলুন। এটা বাবার ইনস্ট্রুমেন্ট, প্রবাবলি বাবার সেকেন্ড ইনস্ট্রুমেন্ট। এটার বয়স হচ্ছে প্রায় 50 ইয়ার্স। 50 ইয়ার্স? ইয়েস। হ্যাঁ, তো এটা কাইন্ড অফ রেয়ার। অবশ্যই, এবং এটা মানে এটা যে আর্কাইভ ভ্যালু, এবং এটা যে আসলেও যে পরিমাণ হয় না যে কোনোভাবে মূল্য দিয়ে এটাকে আসলে আমরা বাঁধতে পারবো না। 50,000 টাকা বললেও সেটাকে আসলে ঠিক মূল্যায়ন করা হবে না। ভিনটেজ। হ্যাঁ, একদম ভিনটেজ। আচ্ছা, তো আমরা কি একটু বাবার সেই যন্ত্রটা থেকে একটু বাজানো শুনবো আমরা এখন? একটু শুনতে পারি? একটু ছোট করে শুনি। তো আজকে আসলে যাদের সাথে গল্প করছি, এই যে বললাম যে মাঝে মাঝে আমি ভীষণ লাকি হয়ে যাই, তো আজকে সেরকম একটা লাকি দিন আবার, যে 3 জন চমৎকার মানুষ এবং চমৎকার শিল্পীকে পেয়েছি আজকে আমাদের মাঝে। কিন্তু যথাযথ নিয়মে ছোট্ট একটা বিরতি নিতেই হচ্ছে। তো বিরতি থেকে ফিরে আবারও গল্প করব এই 3 জন গুণী মানুষের সঙ্গেই থাকুন। বিরতির পর স্বাগত জানাচ্ছি আপনাকে। দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠস্বরে জোরে, জয়ের সাথে আজকে 3 জন ভাই বোন, যারা 3 জনই শিল্পী এবং ভীষণ গুণী শিল্পী। তো অনেক কিছু গল্প আমরা এর মধ্যে করে ফেলেছি, সুন্দর করে সরোদ বাজানো শুনলাম আশিকের কাছ থেকে। তো এবার একটু আপুদের কাছে যাই। তো তবলা বাজাচ্ছেন, ভায়োলিন বাজাচ্ছেন, এবং আপনারা জানেন যে বেশ কিছু পুরস্কার মানে এর মধ্যে আপনাদের ঘরে। তো গুণে গুণে আসলে কয়টা হবে সেটা রূপ আপু? আমার হাতে আছে 12টা। 12টা ন্যাশনাল অ্যাওয়ার্ড, চিন্তা করা যায় মানে সত্যি মানে। আচ্ছা, এটা নিয়ে বাবার গল্প শুনেছি, তো এবার একটু মায়ের গল্প শুনি আপনাদের কাছ থেকে। যেহেতু আপনার মাও হচ্ছে সরোদ বাজাতেন, এখনো বাজায় নিশ্চয়ই, এবং আপনাদের সাথে এসেছেন, তো মায়ের গল্প শুনি। আনোয়ারা রহমান, উনি হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা সরোদ বাদক। আচ্ছা, তবে প্রথমে উনি বাজাতেন হাওয়াই গিটার, যেটাতে মূলত মানে গান বাজানো হয়, বিভিন্ন গান বাজানো হয়। তো হাওয়াই গিটার বাজানোর এক সময় মা বললেন যে না, এটা আর ভালো লাগছে না,
শরৎ শুনি সবসময়, আমাকে শরৎ শিখতে হবে। কিন্তু শরৎ কিন্তু মূলত হচ্ছে মানে পুরুষরা বাজানোর মতো যন্ত্র, এটা বাজাতে কিন্তু যথেষ্ট পরিমাণ শক্তির দরকার হয়। যেমন ডান হাতে যে বোলের কাজগুলো করে এগুলিতে কবজিতে অনেক শক্তি থাকতে হয়, বাঁ হাতে ফিঙ্গারিংটা করে এটাতে অনেক শক্তি থাকতে হয়। কিন্তু মা চেষ্টা করেছে, তারপর মা শিখেছে, বাবার কাছেই মায়ের শেখা। বাহ, আচ্ছা। তো আচ্ছা, সরোদে হচ্ছে অনেকগুলো তার থাকে তাই না? কতগুলো তার থাকে এটাতে আসলে? সরোদে হচ্ছে 25 স্ট্রিংস এবং মেইন স্ট্রিং হচ্ছে 4টা, তারপর সিম্প্যাথেটিক স্ট্রিং হচ্ছে 15, হ্যাঁ, তারপরে আরও কিছু আছে রিদম অ্যান্ড চিকারি, সুরের তার মিলে এভাবে টোটাল 25। হ্যাঁ, এবং এটা আসলে এতগুলো মানে স্ট্রিং, এতগুলো তার যেটাকে আসলে কম্বাইন করে বাজানো মেইনটেইন করাটা খুব টাফ, খুবই ডিফিকাল্ট, এবং সেই জন্য আপু বলছিল যে 18 ঘন্টা করে মোটামুটি রেওয়াজ করতে হয়। এটা আপনি দেখবেন এখানে কোনো ফ্ল্যাট বোর্ড নেই, তো না থাকার কারণে শুধু কান দিয়ে শুনতে হয়, হ্যাঁ, যার কারণে মাসল মেমোরি ক্রিয়েট করতে হলে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, আমি কোন এক সময় শুনেছিলাম যে ভালো মিউজিশিয়ান হতে হলে সবার আগে কানকে শিক্ষিত হতে হয়। আপনাদের এই যে 3 ভাই বোনের এত শ্রম আপনারা এটার পিছনে দিচ্ছেন, সাধনা করছেন, এই ইন্সপিরেশন আপনারা কোত্থেকে পান আসলে প্রতিনিয়ত? কারণ প্রতিদিন তো এক ধরনের এটা আসলে প্র্যাকটিস করতে হয়। কোনো ব্যাপার না, এটা আমাদের লেগেছে, এটা আমাদের ধরে রাখতেই হবে, আমরা ধরে রাখবই। এটা আমাদের উপর যেন একটা দায়িত্ব হিসাবে চেপে বসেছে। তো আমরা একটু টুংটাক আপুর কাছ থেকে একটু হচ্ছে তার ভায়োলিন বাজানো শুনবো, নাকি একটু ছোট করে একটু গান শোনাবেন আমাদেরকে? আচ্ছা, ভায়োলিন বাজাই। সবাই একটু হাত তালি দিই, যেহেতু আমার লোকজন কম। থ্যাংক ইউ টুংটাং আপু। তো আপনি ভায়োলিন কতদিন ধরে শিখেছেন? আমার যখন 5 বছর তখন থেকে আমাকে ভায়োলিন হাতে দেওয়া হয়েছে, আমি এখনো শিখছি। এখনো শিখছেন? হ্যাঁ, এবং শিক্ষার কোনো শেষ নেই। হ্যাঁ, আচ্ছা, বাহ। তো টুংটাং আপুর চমৎকার ভায়োলিন শুনতে শুনতে সময় হয়ে গেছে এখন আরও একটা ছোট্ট বিরতি নেবার। দর্শক সঙ্গে থাকুন, ফিরে আসছি আবারও 3 জন গুণী ভাই বোনকে নিয়ে ছোট্ট একটা বিরতির পর। আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাকে বিরতির পর। দেখছেন ইউনিয়ন ব্যাংক প্রেজেন্স কণ্ঠ ছাড়ো জোরে, এবং আজকে 3 গুণী ভাই বোনের সাথে খুব আড্ডা দিচ্ছি আমরা, এবং আমরা এর মধ্যে সারদ শুনে ফেলেছি, ভায়োলিন শুনে ফেলেছি, তবলা তো শুনেছি। তো রুবাবুর কাছে অবশ্যই আমি গান শুনতে চাইবো, তবে তার আগে জানতে চাই যে এই যে আপনারা সবাই ভাই বোন এতগুলো বাদ্যযন্ত্র আপনারা বাজাতে পারেন, তো মানে সেটা কোত্থেকে এলো বা কিভাবে হলো যে এটা পরে এটা শিখবো, এটা শিখবো, অটোমেটিক এসছে, নাকি হচ্ছে ওই যে যেটা টুংটাং আপু শুরু থেকে বলছিল যে চাপিয়ে দেওয়া হয়েছে, নাকি এরকম চাপিয়ে দেওয়া ছিল? টুংটাং আপু, লেখাপড়া যদি বাচ্চাদেরকে প্রথমে দেওয়া হয়, এরা কিন্তু পড়তে চায় না। কোনো বাচ্চাই, খুব কম বাচ্চাই আছে যে লেখাপড়া করবে, পড়তে চায়। হ্যাঁ, তো প্রথম যখন আমাদেরকে মানে দেওয়া হলো, এরপর এটা আমরা নিজেরাই নিয়েছি। আরে এটা তো বাজানো যায়, এটাও তো বাজানো যায়, এরকম আর কি। তো প্রথম কোন যন্ত্রটা শিখেছিলেন? আমার ফার্স্ট যন্ত্র হচ্ছে, মেইন যন্ত্রই হচ্ছে ভায়োলিন। ভায়োলিন, আচ্ছা। রুবাপু? আমি প্রথমে গান গাইতে শিখেছি, উচ্চাঙ্গ সঙ্গীত, খেয়াল যেটাকে বলে। হ্যাঁ, যেমন ওই যে বিভিন্ন রাগ যেমন গায়, এইটা আর কি। আচ্ছা। তো এরপরে বললাম না, ওই যে তবলাটা আমার ভালো লাগতো, ওটা শিখেছি। তারপর বাবা মা শরৎ বাজায়, শরৎ তো বাজাতে হবেই, শিখতে হবেই।
এটা একটু একটু শিখেছি। আচ্ছা, তো যেহেতু আপনি শুরুটা করেছেন একদম হচ্ছে আপনার কণ্ঠশিল্পী থেকে, উচ্চাঙ্গ সঙ্গীত থেকে, তো সেটা আমরা কি একটু ছোট করে শুনে ফেলবো? একটু ছোট্ট করে আমি একটু আলাপ গাইছি হ্যাঁ, একটা রাগের। এটা রাগ মালকোস, আমি একটুখানি আলাপ শোনাচ্ছি। মানে এত সুন্দর, মানে ওই যে বলছিলাম যে আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে সামনে এরকম বসে শুনলে খুবই আনরিয়াল লাগে, মনে হচ্ছে না অন্য কোথাও থেকে আওয়াজটা আসছে। খুব খুব ভালো লাগলো রুবাপু, এবং আমি এখন বুঝতে পারছি যে কেন এতগুলো পুরস্কার আপনার ঘরে, 12টা আপনি নিজেই নিয়ে বসে আছেন, এবং আপনি সত্যিই সেটার একদম যোগ্য দাবিদার, এবং ভবিষ্যতে আপনি আরও এরকম অনেক অনেক পুরস্কার পাবেন, সেটা আসলে বোঝাই যাচ্ছে। তো আপনাদের আড্ডাগুলো কীরকম হয়? আমাদের তো নর্মালি ভাই বোনের আড্ডা আমরা কোনো কাজে নিয়ে গল্প করি, কোনো মুভি টিভি নিয়ে গল্প করি, আপনাদের আড্ডাগুলো নিশ্চয়ই এরকম হয় না? আড্ডাটা হয় হচ্ছে কোনো একটা রাগ নিয়ে, এই রাগটা কেন এইখানে এরকমটা করলো, যেমন আমাদের তো অষ্টপ্রহরের রাগ, এখন এ সময় একটা রাগ আছে, সন্ধ্যার একটা রাগ আছে, তারপর তাল নিয়ে, যেমন আমাদের অনেক ধরনের তাল আছে নর্থ ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে, অনেক অনেক তাল আছে, অনেক রাগ আছে। আবার আশিক কখনো কখনো আমাদেরকে প্রশ্ন করে, তোমরা যে গল্প লিখো কিংবা কবিতা লিখো, এইটার যে এই চরিত্রটা কেন এরকম হলো, এই চরিত্রটাকে কেন মেরে ফেললে কেন তোমরা? আচ্ছা, হ্যাঁ, সেটা নিয়ে তো গল্পই করা হলো না। এই দুই বোন কিন্তু চমৎকার গল্প লেখক এবং গল্প লিখেও আপনারা পুরস্কার জিতেছেন। আমাদের দুটো গল্পের বই প্রকাশিত হয়েছে। প্রথমটার নাম হচ্ছে অন্ধকারে আলোর ডানা, আর দ্বিতীয়টার নামটা খুব চমৎকার, আমার নিজেরই খুব ভালো লাগে। 3014 সালে ইউরেকার প্রত্যাবর্তন, মানে আজকে থেকে 1000 বছর পরে কি হতে পারে পৃথিবী, আমাদের দেশ, আমাদের মানব সমাজ, এরকম একটা ফিকশন, একটা কল্পনা নির্ভর ফিকশন। এটা হচ্ছে সায়েন্স ফিকশন। একটা নামটাই তো চমৎকার, যে আসলে 1000 বছর পর পৃথিবীটা আসলে কিরকম হবে। তো এই যে তিনজন ভাই বোন মিলে যখন এই যে রাগ নিয়ে কথা বলেন বা আপনাদের আড্ডা যেরকম হয়, নিশ্চয়ই যুগলবন্দি করা হয় সেরকম, মানে যুগলবন্দি তো হবে না, তিনজনের বন্দি আর কি। তো সেই তিনজন বন্দিটা কিরকম হয়, তো সেটা একটু শুনতে শুনতে আজকের মধ্যে বিদায় নিতে চাচ্ছিলাম, সেটা কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। আচ্ছা, বাহ, তো সেরকম একটা পরিবেশনা দিয়ে আজকে এটা শেষ করি। আচ্ছা, ওকে। তো এই তিন ভাই বোনকে নিয়ে পেয়ে সত্যি আজকে আমি ভীষণ 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 লাকি, এবং আমার সময়টা ভীষণ মানে ভালো কাটলো। ওই যে বললেন যে মাঝে মাঝে কারো সান্নিধ্য পেয়ে আমি অনেক বেশি আপ্লুত হয়ে যাই, আজকের দিনটা ঠিক সেরকমই ছিল। তো তিন ভাই বোনের একটা পরিবেশনা শুনতে শুনতে আজকের মতো বিদায় নেব।